শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায়টা হচ্ছে পরমাণুর গঠন। পরমাণু জিনিসটা কি? পরমাণু হচ্ছে বলতে বোঝায় পদার্থের খুবই ক্ষুদ্রতম কণা। এই ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম ধারণা দেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। আজ থেকে প্রায় 2400 থেকে 2500 বছর পূর্বে তিনি ধারণা দেন যে পরমাণু মানে কোনো পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থায় আসবে যে ওই অবস্থা থেকে সেই পদার্থটাকে আর কি করা যাবে না, ভাঙা যাবে না। তিনি এই অ্যাটমস, গ্রিক ওয়ার্ড অ্যাটমস মানে অবিভাজ্য, এটার আর ভাগ করা যায় না। এইখান থেকে তিনি এই পরমাণুর কি করেন, পরমাণুর বিশ্লেষণ করেন। মনে করো উদাহরণস্বরূপ এই দেখো, এই যে এইটা মনে করো একটা পদার্থ, এটার আমরা এইটুকু নিলাম, নেওয়ার পরে এটার এরকম ছোট ছোট পিস করলাম, এরকম পিস করতেই থাকলাম, আরো পিস করলাম। মনে করো একটা টুকরা আমরা এখানে নিলাম, মনে করো এই যে এই টুকরাটা, এটার এইখানে ছোট করলাম, এইটা ছোট করলাম, অবশেষে এটা এরকম একটা পর্যায়ে আসছে। দেখো এই এতটুকু বা একটা ছোট করলাম, এরকম একটা পর্যায়ে আসছে যে এইটারে আর কি করা যায় না, ভাগ করা যায় না। এটা হলো অবিভাজ্য। এটা বলছেন কে? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। এরপরে তার এই মতের সাথে আবার দ্বিমত পোষণ করেছেন কে? তার এই মতের সাথে দ্বিমত পোষণ করেছেন এরিস্টটল এবং প্লেটো তার এই মতের সাথে দ্বিমত পোষণ করছেন, বলছেন না, পদার্থের এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকেও আরো কি করা যায়, ভাগ করা যায়। এরিস্টটল এবং প্লেটোর মত অনুসারে পরমাণুকে মানে কোনো পদার্থকে নিরবিচ্ছিন্ন ভাবে ভাগ করাই যায়, যত ছোটই হোক এটা আরো কি করা যায়, ভাগ করাই যায়। তারা তাদের যে পূর্বসূরি ডেমোক্রিটাস, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের সাথে ভিন্ন মত পোষণ করেন। এরপরে এর থেকে প্রায় তোমার ধরো 2000 বছর বা 2100 বছর এই ব্যাপারে আর বিশদ কিছু জানা যায় না বা আলোচনা করা যায় না। 1803 খ্রিস্টাব্দে তোমার গ্রিক একজন স্কুল মাস্টার ছিলেন উনি, এবং পরবর্তীতে তিনি এই যে পরমাণু সম্পর্কে তত্ত্ব প্রদান করছেন, উনি ছিলেন একজন গ্রিক বিজ্ঞানী। ওনার নাম ছিল কি? জন ডাল্টন। 1803 খ্রিস্টাব্দে তিনি কি ঘোষণা দিলেন? 1803 খ্রিস্টাব্দে তিনি ঘোষণা দিলেন যে পরমাণু হইতেছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হইতেছে কি? অণু। তারপরে আস্তে আস্তে এরপরে আসছে তোমার রাদারফোর্ড আসছে, নিলস বোর আসছে। এদের পরমাণু মডেল সম্পর্কে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাহলে এখানে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হইতেছে ডাল্টনেরটা। ডাল্টন কি বলছেন যে পরমাণু কি করা যায়? পরমাণু হইতেছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এখন আমরা আধুনিক বিজ্ঞানের সাহায্যে আমরা এটাও জানতে পারছি যে পরমাণুকে আরো বিভিন্ন অংশে ভাগ করা যায়। এগুলো হইতেছে ইলেকট্রন, আরেকটা হইতেছে প্রোটন, আরেকটা হইতেছে নিউট্রন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি যে তোমরা পরমাণু সম্পর্কে, পরমাণু জিনিসটা কি, এক কথা হলো পরম যৌগ অণু মানে খুবই ক্ষুদ্রতম কণা, পদার্থের ক্ষুদ্রতম কণা। আশা করি যে তোমরা পরমাণু সম্পর্কে সঠিক ধারণাটা পেয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, পরমাণুকে ভাঙলে বা বিশ্লেষণ করলে 3 প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা পাওয়া যায়, মানে 3 প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত। এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। প্রোটন ও নিউট্রন একত্রে এই পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে থাকে, আর ইলেকট্রন চারপাশ দিয়ে সৌরজগতের মতো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। পরমাণু থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 3টা জিনিস কি করা যায়, পাওয়া যায়। একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে নিউট্রন। কোন মৌলের পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? মনে করো একটা প্রশ্ন দেওয়া আছে, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। এটা দ্বারা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 দ্বারা কি বোঝায়? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 দ্বারা বোঝায় অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হইল কোন মৌলের কি সংখ্যা? প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা হইতেছে কোন মৌলের প্রোটন সংখ্যারই পারমাণবিক সংখ্যা বলে। তবে এখানে একটা লিংক আছে যে প্রোটন সংখ্যা যা থাকবে ইলেকট্রন সংখ্যা কি হবে? তাই হবে। এটি হইতেছে
তাইলে আমরা কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যদি দেওয়া থাকে এটা দ্বারা আমরা কি বুঝবো? এটা দ্বারা বুঝবো যে ওই পরমাণুতে কয়টা প্রোটন আছে। আর যেহেতু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। তাহলে দেখো আমরা এটা দ্বারা কি বুঝতে পারতেছি? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, মানে অক্সিজেনের পরমাণুতে 8টা কি আছে? প্রোটন আছে। আর যেহেতু প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান, তাই এখানে কি থাকবে? 8টা ইলেকট্রনও থাকবে। আশা করি তোমরা পারমাণবিক সংখ্যা জিনিসটা কি এটা বুঝতে পারছো। শিক্ষার্থীরা, আমরা একটুক্ষণ আগেই পূর্বেই শিখেছি পারমাণবিক সংখ্যা কি। আবার এটা রিক্যাপ করে নেই। পারমাণবিক সংখ্যা হইতেছে কোন মানে মৌলের প্রোটন যে সংখ্যা আছে সেটা হইতেছে পারমাণবিক সংখ্যা। আসো আমরা এটা নিয়ে একটা গণিত করি, এটা নিয়ে একটা সলভ করি, তাহলে ম্যাথ তাহলে আমাদের জন্য আরো ইজি হবে। দেখো প্রশ্নে বলছে ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35। ওই মৌলের পরমাণুতে কয়টি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে? তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে পারমাণবিক সংখ্যাটা কি। পারমাণবিক সংখ্যা হইতেছে কি সংখ্যা? প্রোটন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা যেহেতু 17, প্রোটন সংখ্যাও কত হবে? 17। আর প্রোটন আর ইলেকট্রন সমান হয়, প্রোটন সংখ্যা সমান হয় ইলেকট্রন সংখ্যা, তাহলে এটা হবে 17। ক্লিয়ার ব্যাপারটা? কোন মৌলের পারমাণবিক সংখ্যা হইতেছে প্রোটন সংখ্যা, এবং প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সবসময় কি থাকবে? সমান হবে। প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তাই হবে। তাইলে এখানে দেওয়া আছে ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17। তাহলে পারমাণবিক সংখ্যা যদি 17 হয়, তাহলে প্রোটন সংখ্যাও 17, আর প্রোটন আর ইলেকট্রন যেহেতু সমান থাকে, তাহলে ইলেকট্রন সংখ্যাও 17। তাহলে আমাদের একটা সমস্যা রয়ে গেল। সমস্যাটা হইতেছে কি? নিউট্রন। নিউট্রন রয়ে গেছে। তাহলে নিউট্রনটা বের করতে গেলে আমাদের যে ভর সংখ্যাটা কি করতে হবে? ব্যবহার করতে হবে। তাহলে ভর সংখ্যা হইতেছে কোন পরমাণুতে কোন মৌলের যদি ভর সংখ্যা বের করি, ভর সংখ্যা হইতেছে প্রোটন সংখ্যা যোগ কি সংখ্যা? প্রোটন। কোন মৌলের প্রোটন সংখ্যা যোগ হইতেছে কি সংখ্যা? নিউট্রন। নিউট্রন সংখ্যা। এই দুইটা মিলে হইতেছে কি? ভর সংখ্যা। তাইলে আমরা যদি এখন নিউট্রন সংখ্যা বের করতে চাই, অতএব নিউট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই, এটা সমান সমান হবে ভর সংখ্যা বিয়োগ কি সংখ্যা? প্রোটন সংখ্যা। তাইলে ভর সংখ্যা হইতেছে প্রশ্নে দেওয়া আছে 35, আর প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা হইতে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা দেওয়া আছে 17। তাইলে এটা বিয়োগ করলে কত হয়? 18। তাহলে তোমরা মনে রাখবা যে যদি ভর সংখ্যা দেওয়া থাকে, তাইলে আমরা কি করতে পারবো? নিউট্রন সংখ্যা বের করতে পারবো। আবার যদি নিউট্রন সংখ্যা দেওয়া থাকে আর পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে, তাইলে আমরা ভর সংখ্যা কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে দেখো আমরা কিভাবে করছি, আরেকবার এটা আমরা একটু সামারি করি। ক নামক একটি মৌল, ধরো কোন মৌলের পারমাণবিক সংখ্যা 17, ধরো এই মৌলটা হলো ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35। তাহলে প্রথমেই তোমরা কোনো কোয়েশ্চেন ছাড়াই প্রথমেই ব্রেনের 3টা জিনিস নিয়ে আসবা। পারমাণবিক সংখ্যা দেখলেই, পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যা তা, ইলেকট্রন সংখ্যাও তা। যদি পারমাণবিক সংখ্যা 5 হয়, প্রোটন সংখ্যাও 5, ইলেকট্রন সংখ্যাও 5। হ্যাঁ, আবার যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 8 হয়, তাহলে তার প্রোটন সংখ্যাও 8, ইলেকট্রন সংখ্যাও 8। এইভাবে এই নকশাটা পায় ফেলবা। তারপর ইলেকট্রন আর প্রোটন পাইছি। এখন আমাদের যে ভর সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা সমান, আমরা সূত্রটা হলো ভর সংখ্যা কিভাবে হবে? প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগ করে হবে। এখন যদি আমরা শুধু নিউট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে সাইড চেঞ্জ করলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, বিয়োগ যাবে। বিয়োগ গেলে 35 থেকে বিয়োগ 17 সমান সমান 18। এটাই হইতেছে আমাদের নিউট্রন সংখ্যা। আশা করি তোমরা এই গণিতটা বুঝতে পেরেছো। পারমাণবিক সংখ্যা কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, প্রোটনের সেই সংখ্যাটি হইতেছে কি? ওই মৌলের পারমাণবিক সংখ্যা। এটাকে অ্যাটমিক নাম্বারও বলা হয় এবং একে জেড দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, মানে হিলিয়ামের ভিতরে 2টা কি আছে? প্রোটন আছে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 2 এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, মানে
এদের পরমাণুতে যথাক্রমে 8টি ও 11টি কি আছে প্রোটন রয়েছে। পারমাণবিক ভর সংখ্যাটা জিনিসটা কি? কোনো মৌলের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন ও নিউট্রন থাকে, প্রোটন এবং নিউট্রন যতগুলো থাকে, এর যে মোট সংখ্যা তাকে ওই মৌলের পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। ঠিক ইংলিশে মাস নাম্বারও বলা হয় এবং এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন হিলিয়ামের পারমাণবিক ভর সংখ্যা 4 এবং অক্সিজেনের পারমাণবিক ভর সংখ্যা 16। পরমাণুর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যার ভিতরে কি সম্পর্ক আছে চলো আমরা এটা এখন দেখি। পরমাণুতে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। ইলেকট্রন হইতেছে ঋণাত্মক চার্জযুক্ত এবং প্রোটন হইতেছে ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন হইতেছে চার্জ বা আধান নিরপেক্ষ। কোনো বিক্রিয়া যখন আমরা লিখি তখন সেখানে কোনো পরমাণু কি লেখা হয় না, নাম লেখা হয় না। যেমন হাইড্রোজেন পুরোটা লেখা হয় না, এর প্রতীকটা আমরা কি করি, প্রকাশ করি এইচ দ্বারা। হিলিয়াম হইলে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। সোডিয়ামকে আমরা এন এ দ্বারা প্রকাশ করি, অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করি, কার্বনকে সি দ্বারা প্রকাশ করি। এগুলো হচ্ছে পরমাণুর প্রতীক। পরমাণুরকে কীভাবে প্রকাশ করে? পরমাণুর প্রতীকের বাম পাশের উপরের অংশে লেখে ভর সংখ্যা, নিচে অংশে লেখে পারমাণবিক সংখ্যা, আর ডান পাশের উপরের অংশে আয়নের চার্জ সংখ্যা এবং নিচে লেখা হয় অনুস্থিত পরমাণুর সংখ্যা। এবং কী কী দ্বারা আমরা এটা প্রকাশ করি দেখো, ভর সংখ্যারে এ দ্বারা প্রকাশ করি, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা, আয়ন সংখ্যাকে এম প্লাস অথবা মাইনাস দ্বারা, অনুস্থিত পরমাণু সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি। ধরো পরমাণুর সংখ্যাটা এখানে এক্স, তাহলে এইভাবে প্রকাশ করে। যেমন হাইড্রোজেনের উপরে 2 থাকে আর নিচে থাকে 1, এটা হইতেছে 2 হইতেছে ভর সংখ্যা আর 1 হইতেছে পারমাণবিক সংখ্যা। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কীভাবে থাকে এবং এটা কীভাবে বের করব তার একটা সমাধান আমরা করি। ধরো কার্বন পরমাণু, এর ভর সংখ্যা 12 এবং এর তোমার পারমাণবিক সংখ্যা হইতেছে 6। ভর সংখ্যা 12, এর ভর সংখ্যাটা কী নিয়ে গঠিত? প্রোটন আর নিউট্রন নিয়ে। আর পারমাণবিক সংখ্যা 6, এটাতে শুধু আছে প্রোটন সংখ্যা 6। তাইলে আমরা ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিই, তাইলে আমরা নিউট্রন সংখ্যা কী করব? বের করবো। আরেকটা ব্যাপার লক্ষ্য রাখবা, প্রোটন সংখ্যা যা থাকবে ইলেকট্রন সংখ্যাও তাই থাকবে, এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 6 এবং বিয়োগ করে 12 থেকে 6 বিয়োগ করলে নিউট্রন সংখ্যাও 6 পেলাম আমরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দুইটা মৌল কিভাবে পরস্পরের সাথে আবদ্ধ হয় সেটা দেখব। মনে করো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হইতেছে 11 পারমাণবিক সংখ্যা, তার মানে হইতেছে পারমাণবিক সংখ্যা, প্রোটন আছে 11টা আর সাথে আছে ইলেকট্রন। ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান থাকে, ইলেকট্রন আছে 11টা। ফ্লোরিনের ক্ষেত্রে এরকম, এটা প্রোটন আছে 9টা, ইলেকট্রন আছে কয়টা? 9টা। প্রোটন যে পরিমাণ থাকে ইলেকট্রনও সেই পরিমাণেই থাকবে। এখন দুইটা মৌল যখন তোমার যুক্ত হবে, তখন কিভাবে এটা যুক্ত হবে এটা দেখো। দুইটা মৌল যখন যুক্ত হবে তখন ইলেকট্রন ও কি করবে? একটা ইলেকট্রন কি করবে? ছেড়ে দিবে। একটা ইলেকট্রন ছেড়ে দিবে আর ও একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। মনে করো ও একটা ইলেকট্রন এখান থেকে ছেড়ে দিয়া ওর হয়ে ইলেকট্রন হয়ে গেল কয়টা? 10টা। আর ওর একটা এখানে এসে যোগ হইলো, তাহলে ইলেকট্রন ওর হয়ে গেল 10টা। তাইলে এটা আমরা একটা ভিক্ষুকের গল্প দিয়ে মনে করতে পারি। মনে করো আমার কাছে 10 টাকা আছে, আমি একটা ভিক্ষুকরে 5 টাকা কি করলাম? দান করলাম। আমার টাকার পরিমাণ কিন্তু কমে গেল আর ভিক্ষুকের টাকার পরিমাণ কিন্তু বাড়লো। তারপরও আমি থাকবো পজিটিভ, মানে যেহেতু আমি দান করছি, হ্যাঁ এটা আমার সওয়াব হয়েছে, আমি থাকবো পজিটিভ। আর যে নিছে সে হাত পাইতে নিছে, যদিও তার টাকার পরিমাণ বাড়ছে, যদিও তার কিছু আয় বাড়ছে, কিন্তু তারপরও সে এটা কি করছে? দান গ্রহণ করছে, আল্লাহর ওয়াস্তে নিছে, এজন্য সে হইতেছে কি? নেগেটিভ। আবার এটা বিজ্ঞানের ভাষায় বলি, যখন দেখো সোডিয়ামের প্রোটন আর ইলেকট্রন সমান ছিল, এখন ইলেকট্রনের থেকে প্রোটন বাইরে গেছে, মানে ইলেকট্রন হলো তোমার নেগেটিভ চার্জ যুক্ত আর প্রোটন হলো পজিটিভ চার্জ যুক্ত। যেহেতু নেগেটিভের থেকে পজিটিভের শক্তি বাইরে গেছে, তাহলে এটা হয়ে গেছে পজিটিভ। আর ওর বেলা হয়েছে উল্টাটা, ওর এটা প্রোটন পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ, তাহলে ওর দুইটা সমান ছিল, কিন্তু ইলেকট্রন একটা যোগ হওয়ার ফলে ওর নেগেটিভ
মানে ক্ষমতা বাইরে গেছে, হয়ে গেছে নেগেটিভ। সহজ কথায় মনে রাখবা, যে মৌলটা ছাড়ে বা দান করে সে হয়ে যায় পজিটিভ, আর যে গ্রহণ করে সে হয়ে যায় নেগেটিভ। তাইলে এই যে সোডিয়াম রয়েছে, সোডিয়াম আয়নের সাথে এই যে ইলেকট্রন একটা সে কি করছে, বর্জন করে দিছে। আর আর এই যে এই ইলেকট্রনটা আবার ফ্লোরিন কি করছে, গ্রহণ করছে। গ্রহণ করার ফলে এই যে সোডিয়ামের সাথে ফ্লোরিন মিশাই কি হয়েছে, সোডিয়াম ফ্লোরাইড কি হয়েছে, গঠিত হয়েছে। আশা করি তোমরা এই যৌগমূলকের গঠনটা বা এই দুইটা মৌলর একসাথে মিলিত হওয়ার যে পদক্ষেপটা, গ্রহণটা, মানে পারস্পরিক যে আদান আদান প্রদানের ব্যাপারটা এটা বুঝতে পারছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনেছো যে কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা হইতেছে ওই পরমাণুর প্রোটন সংখ্যা, এবং প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান। তবে একটা জিনিস মনে রাখবা যে পরমাণুর মূল ভরটা থাকে কোথায়, কেন্দ্রে, এবং এই ভরটা নিউক্লিয়াসে অন্তর্ভুক্ত থাকে। যেরকম মনে করো তোমরা যদি কোথাও বেড়াইতে যাও, ধরো, বা কোথাও একটা ধরো যে ওজন মাপতে গেছো, হঠাৎ করে তোমার মনে করো ইয়ে থেকে দুইটা চুল উড়ে গেছে, তখন বা দুইটা চুল পড়ে গেছে, তখন তোমরা সেই চুল সাথে নিয়ে তোর ওজন মাপবা না। এটা হলো খুবই তুচ্ছ বা নগণ্য। ইলেকট্রনটা হইতেছে সেই রকম, এটার ভর নেই বললেই চলে। এটার মূল ভরটা থাকে কোথায়, নিউটনে। দেখো, তাহলে আমরা আজকে এখন পড়বো আইসোটোপ কি। আইসোটোপ জিনিসটা কি? আইসোটোপ যে কোন মৌলের পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা কি ভিন্ন, এটা হইতেছে কি আইসোটোপ। প্রোটন সংখ্যা থাকবে কি সমান কিন্তু ভর সংখ্যা থাকবে কি ভিন্ন, এটাই হইতেছে আইসোটোপ। দেখো, প্রথমটার ক্ষেত্রে তোমাদের কি হইতেছে, এটাতে প্রোটন আছে ঠিকই, কিন্তু এটাতে কোনো কি নাই, তোমার নিউট্রন নাই। ঠিক আছে, তাইলে ভর সংখ্যা সমান সমান হইতেছে কি প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে এটা তোমার ভর সংখ্যাটা কি থাকতেছে, আর আইসোটোপটা কি পারমাণবিক সংখ্যা সেম থাকবে কিন্তু ভর সংখ্যা কি থাকবে, ভিন্ন থাকবে। তাইলে আর আইসোটোপটা সাধারণত একই মৌলের ক্ষেত্রে আমরা প্রযোজ্য বা ধরি। তাহলে দেখো, এটার প্রোটিন, এটার ভিতরে একটা কি আছে, প্রোটন আছে কিন্তু কোনো নিউট্রন নাই, তাহলে এটার ভর সংখ্যা হইতেছে 1। আর এটার ভিতরে যে একটা প্রোটন আছে সাথে একটা নিউট্রন, তাহলে এটার সাথে হইতেছে 1 যোগ 1, তাহলে এটার ভর সংখ্যা হইতেছে 2। আবার এইটাতে দেখো একটা প্রোটন আছে সাথে দুইটা নিউট্রন আছে, তাহলে 1 যোগ 2, এটার ভর সংখ্যা হইতেছে কত, 3। তাহলে আমরা লক্ষ্য করতেছি যে আইসোটোপের ক্ষেত্রে একই মৌলের ক্ষেত্রে তোমার প্রোটন সংখ্যা সেম থাকবে কিন্তু ভর সংখ্যাটা কি থাকবে, ভিন্ন থাকবে। তখন এটা হবে কি আইসোটোপ। আইসোটোপ আমাদের নানা কাজে কি করে ব্যবহার করি। আমরা এখন আইসোটোপের ব্যবহার সম্পর্কেও কিছু আলোচনা করব, উল্লেখযোগ্য ব্যবহার সম্পর্কেও কিছু আলোচনা করব। ওয়ালাইকুম। আমরা জানি আইসোটোপের নানাবিধ ব্যবহার রয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আইসোটোপের উল্লেখযোগ্য ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। চিকিৎসা ক্ষেত্রে 1 নম্বর, দেহের হাড় বেড়ে যাওয়া ও কোথায় কেন ব্যথা হচ্ছে তা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় টেকনিশিয়াম 99 আইসোটোপটি। ইনজেকশনের মাধ্যমে এই আইসোটোপ শরীরের ভেতর প্রবেশ করানো হয়। এই আইসোটোপ যখন শরীরের নির্দিষ্ট স্থানে জমা হয় তখন ওই তেজস্ক্রিয় আইসোটোপ গামারশ্মির বিকিরণ ঘটায়। তখন বাইরে থেকে গামারশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সেই স্থানের ছবি তোলা সম্ভব হয়। এই তেজস্ক্রিয় আইসোটোপটির লাইফ টাইম 6 ঘন্টা হওয়ায় এটি ব্যবহার করা নিরাপদজনক। 2 নম্বর, হাড়ের ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয় সামারিয়াম 152 এবং স্ট্রনসিয়াম 89 আইসোটোপ দুইটি। 3 নম্বর, টিউমারের উপস্থিতি নির্ণয় ও তা নিরাময় এবং ক্যান্সার কোষকে ধ্বংস করতে ব্যবহৃত হয় কোবাল্ট 16। 4 নম্বর, থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি তথা থাইরয়েড ক্যান্সার প্রতিরোধে ব্যবহার করা হয় আয়োডিন 131। এই ক্ষেত্রে রোগীকে পরিমাণ মতো
আয়োডিন 131 সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। এই আইসোটোপ থেকে নির্গত বিটা রশ্মি থাইরয়েড ক্যান্সার কোষকে ধ্বংস করে। 5 নম্বর, রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ফসফরাস 32। 6 নম্বর, হার্টের পেসমেকার বসাতে ব্যবহৃত হয় প্লুটোনিয়াম 238। 7 নম্বর, বিভিন্ন ধরনের ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয় সিজিয়াম 131, ইরিডিয়াম 192, আয়োডিন 125, প্যালাডিয়াম 103, রোথেনিয়াম 106 আইসোটোপগুলো। কৃষিক্ষেত্রে 1 নম্বর, উন্নত মানের কৃষি বীজ বা বীজের মান উন্নয়নে ব্যবহৃত হয় ফসফরাস 32। 2 নম্বর, ফসলের পুষ্টির জন্য জমিতে পরিমাণ মতো সার ব্যবহার করা হয়। সার মূল্যবান বস্তু, তাই অতিরিক্ত ব্যবহার করা আর্থিক ক্ষতির কারণ। অন্যদিকে প্রয়োজনের অতিরিক্ত সার পরিবেশের জন্য ক্ষতিরও কারণ হয়। অপরদিকে প্রয়োজনের চেয়ে কম পরিমাণ সার ব্যবহার করা হলে ফসলের উৎপাদন কমে যায়। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কী পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস আছে তা জানা যায়, আর তা জেনে জমিতে কী পরিমাণ ফসফরাস প্রয়োজন তাও হিসাব করা যায়। উদ্ভিদ তেজস্ক্রিয় নাইট্রোজেন ও ফসফরাস মূলের মাধ্যমে গ্রহণ করে এবং তা উদ্ভিদের শরীরের বিভিন্ন অংশে শোষিত হয়। গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে এটি শনাক্ত ও পরিমাপ করা হয়। ক্ষতিকারক পোকামাকড় বন্ধ্যাত্বকরণে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। 4 নম্বর, ফসলের মান উন্নয়নে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রিত তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ কোষের জিনগত পরিবর্তন ঘটিয়ে উন্নত মানের ফসলে পরিণত করা হয়। বিদ্যুৎ উৎপাদনে কিছু কিছু পরমাণু যেমন ইউরেনিয়াম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করলে, অর্থাৎ ফিশন বিক্রিয়া ঘটালে প্রচুর পরিমাণে তাপশক্তি নির্গত হয়। এই তাপশক্তি ব্যবহার করে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আমরা যেটাকে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলে থাকি। বিভিন্ন জিনিসের বয়স নির্ণয় পৃথিবীর বা ধ্বংসাবশেষ বা জীবাশ্মের বয়স নির্ধারণে ব্যবহার করা হয় কার্বন 14 আইসোটোপটি। কার্বন ডেটিং পদ্ধতিতে বিশ্লেষণ করে জীবাশ্ম সংক্রান্ত নমুনা ও শিলাখণ্ডের বয়স নির্ধারণও এই পদ্ধতিতে করা যায়। ঘড়ির কাঁটায় বা তসবি বা লকেটে তসবি বা লকেটে তেজস্ক্রিয় থোরিয়ামের সাথে জিঙ্ক সালফাইড মিশিয়ে বা ঘড়ির কাঁটা ও নম্বরে প্রলেপ দেওয়া হয়, ফলে এরা অন্ধকারে জ্বলজ্বল করে জ্বলতে থাকে। শিল্পক্ষেত্রে নির্মাণ বা উৎপাদন শিল্পে যেমন কাগজ, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ইত্যাদি বিভিন্ন বস্তুর পুরুত্ব, ঘনত্ব ও উপাদানের সঠিক পরিমাণ নির্ণয়ে আলফা ও বিটা রশ্মি ব্যবহার করা হয়, যা সাধারণত তেজস্ক্রিয় আইসোটোপ থেকেই পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কোন মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় সেটা নিয়ে কি করব, আলোচনা করব। চলো আমরা এটা শুরু করি। ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা আলোচনা করব। এটা ধরো একটা পরমাণুর কেন্দ্রে কি থাকে? একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসের সাথেই থাকে প্রোটন
প্রোটন হলো কি যুক্ত, ধনাত্মক আধান যুক্ত, আর সাথে থাকে নিউট্রন, নিউট্রন থাকে নিউট্রাল। হ্যাঁ, এটা কোনো ধনাত্মকও নাই ঋণাত্মকও নাই, এটা আধান নিরপেক্ষ। এটা এটা এই দুইটা থাকে নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের সাথে থাকে, পরমাণুর কেন্দ্রে এই নিউক্লিয়াসটা থাকে। আর ইলেকট্রন হইতেছে কি, ইলেকট্রন মানে হইতেছে হলো আধানের, এটা হলো চার্জ মানে নেগেটিভ মানে ঋণাত্মক চার্জ যুক্ত। এটা কি করে, পরমাণুর যে সৌরজগতের মতো পরমাণুর চারপাশ দিয়ে কি করে, ঘুরে। ধরো পরমাণুর এইটা একটা পথ, এই যে পরমাণুর এই যে এইটা একটা কক্ষপথ, এটা হলো প্রথম কক্ষপথ। তোমরা যারা এই যে গেমস টেমস খেলো না, বা মোবাইলে বিভিন্ন ধরনের দেখবা যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম ভাগ ভাগ থাকে, যেরকম ক্লাস 1, 2, 3, 4 এরকম ভাগ ভাগ থাকে। ধরো এটা হলো প্রথম কক্ষপথ। হ্যাঁ, এটা হলো প্রথম কক্ষপথ, n সমান কক্ষপথটা আমরা n ধরলাম, n সমান সমান 1। এটা হলো দ্বিতীয় কক্ষপথ, n সমান সমান 2, আর এটা তৃতীয় কক্ষপথ সমান n সমান সমান 3। এটা অনেকটা যে গেমস এর লেভেলের মতো, একটা লেভেল ক্রস করে আরেকটা লেভেলে কি করতে হয়, বা একটা ক্লাস শ্রেণী কক্ষের ক্লাসের মতো, যেরকম 2 পাস করলে 3 তে উঠে, 3 পাস করলে 4 এ যায়, অনেকটা এরকমই। হ্যাঁ, তাইলে দেখো আমরা কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা, মনে করি ইলেকট্রনের কক্ষপথ হইলো ইলেকট্রন চলার একটা কি রাস্তার মতো। রাস্তা কিরকম, যেরকম একটা রাস্তায় একটা যেরকম মহল্লার একটা চিকন রাস্তায় গাড়ির একটা ধারণ ক্ষমতা আছে, আবার যখন আমরা এই যে মহাসড়ক গুলাতে যাবো সেখানে দেখবা যে 4টা 5টা করে গাড়ি, 10টা করে গাড়ি একসাথে আপ ডাউন করতে পারে, ওইটার ধারণ ক্ষমতা অনেক বেশি। আবার এখানে মহল্লার ভিতরে দেখবা যে একসাথে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি কি করতে পারে না, আসতে পারে না, ওইটা যাইতে দিতে হয়। এইটা হলো ইলেকট্রনের চলার পথ। এটা হলো তাহলে প্রথম কক্ষপথে এটার আমরা সূত্রটা যে সূত্রটা করব, সূত্রটা হইল কি 2n, 2 টু দি পাওয়ার n। কক্ষপথের সূত্রটা হইতেছে, কক্ষপথে যেই ইলেকট্রন বিন্যাস আমরা যে সূত্র দিয়ে করব, এই সূত্রটা হইতেছে 2n²। তাহলে দেখো প্রথম কক্ষপথে n এর মান যদি 1 হয়, n এর মান যদি 1 হয় সূত্র অনুসারে, অতএব তাহলে 2n² সমান কত হবে, 2 ইনটু 1 এর উপর স্কয়ার দিলে 2 একে 2 ইনটু 1 সমান সমান কত হবে, 2টা। প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা, 2টা। তাহলে দ্বিতীয় কক্ষপথ মানে n সমান সমান যদি 2 হয়, তাহলে সূত্র অনুসারে 2n²। তাহলে দ্বিতীয় কক্ষপথে থাকতে পারবে এর উপর স্কয়ার দিলে 2 গুণ 4 সমান সমান 8টা। আর n সমান সমান যদি 3 হয়, তাহলে তৃতীয় কক্ষপথে সূত্র একটাই, কক্ষপথ ভিন্ন সূত্র কিন্তু একটাই, সমান সমান এটা হচ্ছে 2 গুণ 9 সমান সমান 18। তাহলে আমরা পাইলাম প্রথম কক্ষপথে ইলেকট্রন সর্বোচ্চ চলতে পারবে কয়টা, 2টা। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ চলতে পারবে কয়টা, 8টা। তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা, 18টা। এই সূত্রটা লক্ষ্য রেখে, সূত্রটা হলো 2n²। প্রথম কক্ষপথে আমরা 1 ধরবো, দ্বিতীয় কক্ষপথে 2 ধরবো, তৃতীয় কক্ষপথে 3 ধরবো। তাহলে সূত্র 2n², 2 ইনটু n এর মান 1 ধরলে স্কয়ার করলে 1, 2 1 যা 2, 2 একে 2, আর এর মান 2 ধরলে 2 দুগুণে 4 দুগুণে 8। এর মান যদি আমরা 3 ধরি, তাহলে 3 এর উপর স্কয়ার দিলে 3 3 9, 9 গুণ 2 সমান সমান কত, 9 সাথে কিন্তু গুণ, 9 গুণ 2 সমান সমান 18। তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা, 2টা। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 8টা, এবং তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা, 18টা। আসো আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি। দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1। পারমাণবিক সংখ্যা যেটা থাকে ওটা হলো প্রোটন সংখ্যা, ওইটাই ইলেকট্রন সংখ্যা। তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, তাহলে এটা তো আর কোনো বিশ্লেষণ করা যায় না, একটা একই বসে যাবে। হিলিয়ামের আছে 2টা, প্রথম কক্ষপথে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 2, তাহলে 2 পর্যন্ত প্রথম কক্ষপথেই থাকবে, আর দ্বিতীয় ভাগ হবে না। অক্সিজেনের তোমার ইলেকট্রন আছে 8টা, তাহলে প্রথম কক্ষপথে চলে যাবে কয়টা, সর্বোচ্চ 2টা, আর পরের দ্বিতীয় কক্ষপথে থাকবে কয়টা, 6টা। আগে প্রথম কক্ষপথ ফিল আপ করে পরে দ্বিতীয় কক্ষপথে যাইতে হবে। এরকম লিখলে হবে না যে 1 তার 5, এরকম লিখলে হবে না, বা মনে করো লিখলা 1 7, এরকম লিখলে এটি হবে না। আগে প্রথম কক্ষপথের 2টা ফিল আপ কইরা পরে যেটা থাকে এটা যাইতে হবে। আবার দ্বিতীয় কক্ষপথে যেতে গেলে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন গুলা মানে ফিল আপ কইরা তারপর যেতে হবে। তাহলে দেখো ফ্লোরিন
এর হচ্ছে 9, তাহলে প্রথমে হবে কত 2, পরেরটা হইতাছে কত 2 এর গেলে 9 থেকে কত থাকে 7, এটা এইভাবে ইলেকট্রন বিন্যাস করবা। সালফার হইতাছে কত 16, তাহলে প্রথম কক্ষপথে এইটা মনে রাখবা 2 8 18, 2 8 18, প্রথম কক্ষপথে 2টা যাবে, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18, এর সূত্র। চতুর্থ কক্ষপথ বের করতে পারবা, এটা দেখাই তোমাদের সাধারণত লাগে না। তাহলে এই যে সমান সমান সূত্র এটাই 2n স্কয়ার, তাহলে 2 গুণ 4 এর উপর স্কয়ার সমান সমান 2 গুণ 4 এর উপর স্কয়ার দিলে 16 সমান সমান 16 দুগুণে কত 32। এরকম করে তোমরা কক্ষপথ বের করতে পারবা। তাহলে আমরা ওই প্রসঙ্গে না যাই, দেখো এখন সালফার হইতাছে 16, এর ইলেকট্রন আছে 16টা, তাহলে প্রথমে 2, পরের কক্ষপথে সর্বোচ্চ যাবে 8, 8 আর 2 কত 10, তাহলে আর হইলো কয়টা 6টা। আবার আর্গনের প্রথম কক্ষপথ 18টা আছে, তাহলে 2 আর হলো 8, কয়টা হইলো 2 আর 8 কয়টা হইলো 2 আর 8 হলো 10টা, আর এই তৃতীয় কক্ষপথ তাহলে 18। আগে প্রথম কক্ষপথ ফিল আপ করবা, 2টা রাখবা যদি থাকে, এরপরে দ্বিতীয় কক্ষপথ ফিল আপ করতে লাগবে আরো 8টা, মোট প্রথম আর দ্বিতীয় ফিল আপ করতে লাগবে 10টা, এরপরে যেটা থাকে এটা তৃতীয় কক্ষপথে চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই যেরকম মনে করো এই যে প্রথম কক্ষপথে এই যে ইলেকট্রন থাকবে কয়টা 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা, মনে করো এই যে একটা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে এরকম 8টা, আর তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা, এরকম করে ফিল আপ করবে 18টা। এই যে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 18টা। তাহলে এই ইলেকট্রন বিন্যাসের পর্ব থেকে আমরা কি শিখলাম? আগে প্রথম ইলেকট্রন বিন্যাস বের করতে গেলে আগে তোমার এই ইলেকট্রন কয়টা আছে এটা পারমাণবিক সংখ্যা থেকে জানতে হবে। জানার পরে এই সূত্র প্রয়োগ করে ইলেকট্রন কি করবা, বিন্যাস করবা। প্রথম কক্ষপথে 2টা রাখবা, পরের কক্ষপথে 8টা, পরের কক্ষপথে থাকবে 18টা। এইভাবে তোমরা সুন্দরভাবে ইলেকট্রন বিন্যাসগুলো কি করতে পারবা, করতে পারবা। আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছো।